21শে জুলাইয়ের মঞ্চে কি এবার দেখা যেতে পারে দিলীপ ঘোষকে? ঠিকই শুনেছেন বন্ধুরা, 21শে জুলাইয়ের মঞ্চে কি এবার দেখা যেতে পারে দিলীপ ঘোষকে? না, প্রশ্ন করব না, একেবারে উত্তর দেব আপনাদের। আর এই ভিডিওতেই আপনারা জানতে পারবেন এই প্রশ্নের উত্তরটা ঠিক কি, হ্যাঁ নাকি না। 21শে জুলাইয়ের মঞ্চে যদি দিলীপ ঘোষকে দেখা যায় এবার, তাহলে এর থেকে বড় মিরাকল সাম্প্রতিক সময়ের রাজনীতিতে আর বোধহয় দুটো হবে না। এটা নিশ্চয়ই আপনারা একমত। মানে দিলীপ ঘোষ তৃণমূলের পতাকা নিয়ে 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে আছেন, সেখানে ভাষণ দিচ্ছেন, এটা দুঃস্বপ্নেও তো ভাবা যায় না। কিন্তু আবার এটাও ঠিক, রাজনীতিতে সবই সম্ভব। মুকুল রায় কি ভেবেছিলেন বিজেপি যাবে? শুভেন্দু অধিকারী কি ভেবেছিলেন বিজেপি যাবে? জয়প্রকাশ মজুমদার তৃণমূলে যাবে? হলো তো। কিন্তু রাজনীতিতে সব সম্ভব হলেও দিলীপ ঘোষ তৃণমূলের পতাকা হাতে নিয়ে ভাষণ দিচ্ছেন বা 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন, এটা ভাবতে অতি ঘোর দিলীপ ঘোষ বিরোধী হন বা প্রেমী হন, সত্যি যেন কোথাও একটা অসুবিধা হচ্ছে, তাই তো? আসল উত্তরটা আপনাদের জানতেই হবে এই ভিডিও থেকে। আচ্ছা, এখন সাম্প্রতিক সময়ে আপনারা ডিজিটাল মাধ্যম হোক বা খবরের চ্যানেলগুলো, সত্যি করে বলুন তো, এই প্রশ্নটা বিভিন্ন লেখালেখি হোক বা বিভিন্ন খবরের চ্যানেলের খবরে বারবার উঠে আসছে না যে দিলীপ ঘোষ কোথায় গেলেন? দিলীপ ঘোষ কি অভিমান করে সরে গেলেন? দল কি তাকে বাদ দিয়ে দিল? তিনি কি কোণঠাসা? দিলীপ ঘোষ কি সাইডলাইন? এগুলো আমরা আকছারি সংবাদ মাধ্যম হোক বা ডিজিটাল মাধ্যম সব সময় শুনছি। প্রত্যেক দিন সকাল থেকে বিকেল বিজেপির কথা হলে একবার অন্তত এই প্রসঙ্গটা উঠবে। আর উঠবে তারও কারণ আছে, কারণ আছে বই কি, না হলে সংবাদ মাধ্যম বা ডিজিটাল মাধ্যমগুলো এমনি এমনি তো করছে না। কারণ কারণটা সেই লোকসভা নির্বাচনের আগে না, আমরা যদি দেখি তারও আগে কিভাবে বিজেপিতে তিনটে লবি যে খুব গুরুত্বপূর্ণ ভাবে প্রাসঙ্গিক এ রাজ্যে বলার অপেক্ষা রাখে না। সুকান্ত লবি, শুভেন্দু লবি এবং দিলীপ লবি। কিন্তু 2024 লোকসভা নির্বাচনে দেখা গেল লবিগুলো যেন বিশাল ভাবে প্রকট হলো। কখন? যখন শুভেন্দু অধিকারীর কাঁধে কেন্দ্রীয় নেতৃত্ব বড় বড় দায়িত্ব দিতে থাকলো, তখন লবিটা যেন আরো বেশি, যে ট্রান্সপারেন্সিটা ছিল সেটা যেন আরো বেশি প্রকট হয়ে গেল। এবং তারপরও দেখা গেল দিলীপ ঘোষের হার এবং তিনি ক্ষোভ উগরে দিলেন। কিন্তু কোথাও একটা যেন কেন্দ্রীয় নেতৃত্বের চাপে বিধানসভাতে তারপর আমরা দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীকে বিধানসভার বাইরে বৈঠক করতেও দেখলাম, এবং তারপর তারা বেরিয়ে এসে কথাও বললেন যে আজকে এসে সৌজন্য সাক্ষাৎ হলো, স্ট্র্যাটেজি ঠিক হচ্ছে, আগামী দিনে লড়াইয়ের এই সমস্ত বিষয়। কিন্তু বন্ধুরা, জয় জগন্নাথ করে তো গন্ডগোল হয়ে গেল সব। কোথাও একটা 2026 নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতৃত্বের একটা একদম সূক্ষ্ম নির্দেশ কিন্তু ছিল যে বেশি লবি করো না ভাই, রাজ্যে জিততে হলে তিনজনকে একসঙ্গে কাজ করতে হবে, এরকম কিছু একটা তো ছিল। তাই তো তড়িঘড়ি অমিত শাহের সঙ্গে দিল্লি থেকে বৈঠক করে এসেই দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে কি সুন্দর দেখা গেল তাদেরকে। কিন্তু জয় জগন্নাথে একেবারে তুরুপের তাসটা খেলে দিলেন মুখ্যমন্ত্রী। লবি যে ছিল, কোথাও যে একটা মান অভিমান আছে মুখ্যমন্ত্রী স্বয়ং জানতেন। তৃণমূল সুপ্রিমো কি করলেন, খুব সুন্দর সুচারুভাবে একেবারে তিনজনকে আমন্ত্রণ জানিয়ে বাকিরা কেউ গেলেন না, দিলীপ ঘোষ সস্ত্রী গিয়ে ব্যাস ওখানেই তিনি নিজের যেন সর্বনাশটা করে দিলেন। না, তখন কিন্তু আমরা দেখলাম যে পার্টিতে কিন্তু তার বিরুদ্ধে চলে গেলেন সবাই, সৌমিত্র কাহ হোক, সুকান্ত মজুমদার হোক, আর শুভেন্দু অধিকার তো বলার অপেক্ষা রাখে না, একেবারে চাচা ছোলা ভাষায় যা তা বললেন। ব্যাস, যে লোকসভা নির্বাচনের আগে পরে এইটুকু ফাটল ছিল, সেটা এত বড় ফাটল হয়ে গেল। এবং তারপর বিভিন্ন কমিটির বৈঠক, সভা সমিতি, কর্মসূচি, একদম আমরা দেখলাম সদর দপ্তরে বৈঠক, যেখানে এমএলএ এমপি রাজনৈতিক নেতারা বিজেপির ছিল। দিলীপ ঘোষ ডাক পেলেন না, গেলেনও না, ডাকও পেলেন না। তার মাঝে আবার বিয়েও করলেন, কিছুটা সংসারেও মন দিতে থাকলেন। কোথাও যেন ধীরে ধীরে দিলীপ ঘোষ একটু এরকম 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 হতে হতে যেন একটু সাইড লাইন হয়ে যাচ্ছে। আর এইখান থেকেই বন্ধুরা উঠে এলো ওই যে মিলিয়ন ডলারের প্রশ্নটা। আমরা ইতিমধ্যেই দল ছাড়বেন কিনা, তৃণমূলে যাবেন কিনা একটা ভিডিও করেছি, কিন্তু না, আজকে আর সেই ধরনের ভিডিও না, একেবারে কারণ তার দল ছাড়ার, মানে যেটা অ্যাজাম্পশন করা হচ্ছে যদি তিনি যান এবং সেটা সত্যি না মিথ্যে তারই উত্তর পাবেন। পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা তার জন্য। তো যেটা বলছিলাম যে দিলীপ ঘোষ কিন্তু ওই যে ফাটলটা চওড়া হলো জয় জগন্নাথ করে মন্দিরে গিয়ে দীঘায়, ওখানেই শেষ নয়, তারপরে তো কোণঠাসা হলেনি, এমন কোণঠাসা হয়ে গেলেন প্রধানমন্ত্রী এলেন,
সেখানে দিলীপ ঘোষের একটা বয়ান, একটা বাইট আমি দেখেছিলাম যে উনি তো উত্তরবঙ্গে এসছেন, যখন দক্ষিণবঙ্গে আসবেন তখন নিশ্চয়ই দেখা হবে। মানে খানিকটা হলেও তাকে যেন কেমন একটু মন মোড়া, মানে দিলীপ ঘোষ কথা বলবেন সবসময় একটা টকবগে ব্যাপার থাকবে, সেটা যেন তার ওই বাইটে ছিল না, জানেন। তারপর অমিত শাহ তিনি এলেন, কলকাতাতে সভা করে গেলেন, নেতাজি ইন্ডোরে হাজার হাজার কর্মী সমর্থকেরা গেলেন, দিলীপ ঘোষ গেলেন না। তিনি আবার বললেন সংবাদ মাধ্যমে, আমি তো কোনো পদে নেই, না বিধায়ক, না আমি সাংসদ, না দলের কোনো পদে, সেই জন্য। আচ্ছা, দিলীপ ঘোষেরও পদ লাগবে বন্ধুরা প্রধানমন্ত্রী এবং অমিত শাহের বৈঠকে যাওয়ার জন্য? তিনি তো একবারে সবার আগে, যদি তিনটে নাম থাকে তার মধ্যে একটা নাম দিলীপ ঘোষ, কারণ তিনি রাজ্য সভাপতি, তিনি বিধায়ক, তিনি সাংসদ থাকাকালীন রাজ্যে বিরোধী দল বিজেপি হিসেবে সব থেকে ভালো উত্থান হয়েছিল দিলীপ ঘোষের আমলেই। এটা আপনাকে মানতেই হবে। আপনি হাজার বড় দিলীপ ঘোষ বিরোধী হতে পারেন, বিজেপি বিরোধী হতে পারেন, খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের সাংগঠনিক নেতা হিসেবে তার সুনাম করেছেন। তো সেই দিলীপ ঘোষের পদ লাগবে বন্ধুরা নেতাজি ইন্ডোর মানে অমিত শাহের সভা এবং আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভায় যেতে? জানি না বাবা, দলের কি প্রোটোকল, কি স্ট্র্যাটেজি। মানে যে লোকটা এই রাজ্যে বিজেপিকে সব থেকে ভালো সময় দিল, যেখানে 0 থেকে 18, একেবারে 0 থেকে দেখা গেল 77 হতে, সেই লোকটাকে পদ ছাড়া ডাকা যাবে না বৈঠকে, কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকে? এখানেই শেষ নয়। নেতাজি ইন্ডোর আমি আবার দেখলাম যে, যেখানে আপনারাও দেখেছেন, অমিত শাহ বলছেন এই যে এই নেতাকে দেখে বিধানসভায় মুখ্যমন্ত্রী ভয় পান, মানে শুভেন্দু অধিকারীকে দেখিয়ে বলছেন এই নেতাকে দেখে বিধানসভায় ভয় পান। এবং এটাও খবর বন্ধুরা, পরবর্তী সময়ে আমি একটা ভিডিও আনার চেষ্টা করছি, মোটামুটি কাজ চলছে, রিসার্চ ওয়ার্ক। তো সেখানে কি নাকি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন যদি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে 2026-এ। ভাবুন একবার, এটাও নাকি শীর্ষ নেতৃত্বের মধ্যে নাকি ঠিক করে দেওয়া হয়েছে, মানে দিল্লিতে। তাহলে ভাবুন, যে লোকটা এতদিন একটা দলকে দাঁড় করালো, একটা সংগঠনকে মজবুত করলো, 0 থেকে এতগুলো সাংসদ বিধায়ক দিল, সেই লোকটার আমলে সেই লোকটাকেই ভুলে গেল দল বিজেপি। তো তাহলে তো গোসা করে তার তৃণমূলে চলে যাওয়া উচিত, তাই তো? হ্যাঁ, মানে আমি আপনি হলে আমরা দূর, আমার কোনো মানই নেই এখানে, আমি এত কিছু করলাম, জেনারেলি হিউম্যান বিং তো এটাই হওয়া স্বাভাবিক, তাই না বলুন? আর একবারে মুখ্যমন্ত্রী ঠিক হয়ে যাচ্ছে, ভাবুন, তিনটে তো মুখ ভালো, যে মানে একদম সামনে আনার, অগ্নিমিত্রা পাল এবং লকেট চট্টোপাধ্যায় আছেন দুধারে, কিন্তু মাঝে তো তিনটে মুখ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। দেখুন, যদি জনপ্রিয়তা নিরিখে বলেন, হ্যাঁ, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে একদম পিকে আছেন, দারুণ ফুল টিআরপি, কারণ সেভাবে দৌড়ে বেড়াচ্ছেন। আর দিলীপ ঘোষকে যদি আমরা তুলনা করি, ওর থেকে ভালো সাংগঠনিক নেতা, বা সংগঠনটা বোঝে এবং বোঝে সেটা প্রমাণ করেছেন, সেটা কিন্তু দিলীপ ঘোষ। এখনো দিলীপ ঘোষ কথা বললে মানে লাখো লাখো বিজেপি কর্মী কিন্তু এখনো তার কথায় সুন্দরভাবে তার নির্দেশ পালন করেন, তার কথায় উজ্জীবিত হন, তিনি তার ভোকাল টনিক নেন। তো দুদিক থেকে দেখলে দুজন কিন্তু সেরা, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের কথা বলছি। কিন্তু এ কি হলো, তা বলে 21শে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষ, বাপরে বাপ, মানে এটা যেন মেলাতেই পাচ্ছি না আমি, মানে আমি বলবো কি আপনাদের, আমি তো মেলাতেই পাচ্ছি না। আপনারা কি ভাবতে পারছেন 21শে জুলাই কি এত বড় চমক হতে চলেছে বন্ধুরা? প্রত্যেক বছর 21শে জুলাইয়ের মঞ্চে চমক থাকে বিশাল বিশাল, এবছরও নাকি আছে। আর সেই চমক কি এটাই যে 21শে জুলাইয়ের মঞ্চে থাকবেন দিলীপ ঘোষ? এবার দেখুন, সেখানে তো আর এমনি এমনি তিনি গেস্ট হয়ে যাবেন না, দীঘার মতো যে আসুন দাদা, সৌজন্য সাক্ষাৎ, একটা ম্যানার্স মেনটেন। সেখানে গেলে নিশ্চয়ই তার দল বদল বা দলের যোগদান, বা তাকে সেভাবে বক্তব্য রাখতে হবে। তিনি বিরোধী দলের হয়ে তো সেখানে যেতে পারেন না, তাহলে এই কথাটা উঠছে কেন? দেখুন, রাজনীতিতে সবই সম্ভব। আবার আমি মনে প্রাণে বিশ্বাস করি এটা, জানি না রাজনীতিতে সব সম্ভব হলেও দিলীপ ঘোষ বোধ হয় যাবেন না। আপনারা যতই চর্চা করুন, দাঁড়ান, উত্তরটা পেতে হবে তো, দিলীপ ঘোষ তৃণমূলে যাবেন কিনা। দিলীপ ঘোষকে 21শে জুলাইয়ের মঞ্চে বড় চমক, একেবারে ভূমিকম্পের মতো চমক দিয়ে তৃণমূল তাকে 21শে জুলাইয়ের মঞ্চে কি হাজির করতে পারবে? দিলীপ ঘোষ কি যাবেন সেখানে? কারোর কথা শুনতে হবে না, শুনুন দিলীপ ঘোষ কি বলছেন। গুঞ্জন চলছে যে 21শে জুলাইয়ের মধ্যে আপনাকে দেখা যাবে, যারা বলছে তারাই আগে পা বেরিয়ে আছে, চিন্তা করবেন না, ওইসব নিশ্চিন্তে থাকুন। দিলীপ ঘোষ সোসাইটির সার্ভ করতে এসছে, পার্টি না করলেও, রাজনীতি না করলেও দিলীপ ঘোষ কাজ করবে, আগেও করেছে, সারা জীবন করেছে। যারা রাজনীতি করে, রাজনীতি কোথায় পৌঁছতে পারে, তারা যারা একাধিকবার দল বদল করেছে, তারা টেস্ট জানে, তাদের জন্য সম্ভাবনা আছে।
যাক বাবা, খানিকটা আশ্বস্ত হলাম কি। তবে এটাও ঠিক, রাজনীতিতে কখন যে কি হয় বোঝা মুশকিল। দিলীপ ঘোষ বলছেন না, তিনি বিজেপি ছাড়বেন না, যত যাই হোক, মানে যেভাবে যা চর্চা হচ্ছে সবকিছু মিথ্যে, এবং তিনি তৃণমূল কংগ্রেসে 21শে জুলাইয়ের মঞ্চে যাচ্ছেন না। বলেছিলাম না আপনাদেরকে, উত্তরটা পাবেন, উত্তরটা খোদ দিলীপ ঘোষ দিয়ে দিলেন। আচ্ছা, এবার আপনাদেরকে বলি, আপনারা অনেকে বলছেন বিভিন্ন ধরনের ভিডিও করতে। আজকে বন্ধুরা আপনাদেরকে বলি কোন ধরনের ভিডিও আপনারা স্পিক ইউ বেঙ্গলে দেখতে চাইছেন বা চাইছেন একটু রিসার্চ ওয়ার্ক করে আমি আলোচনা করি আপনাদের সঙ্গে, সেই টপিক কিন্তু আপনারা আমাকে জানাতে পারেন। দেখুন, এগুলো কিন্তু রাজ্য রাজনীতি থেকে হালফিলে উঠে আসা টপিক নিয়ে তো আমি কথা বলি। আপনারা তো আমার দর্শক বন্ধু, মানে আমার পরিবারেরই সদস্য, আমার পথপ্রদর্শক। প্লিজ বন্ধুরা, প্রচুর কমেন্ট পাচ্ছি, আন্তরিকভাবে ভালোবাসা এবং অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ আপনাদের। কিন্তু প্লিজ জানাবেন কোন ধরনের টপিক আপনারা দেখতে চাইছেন, কমেন্ট বক্সে এসে জানাবেন। আর সত্যি কি আপনি মানতেন বা মনে করতেন দিলীপ ঘোষ 21শে জুলাইয়ের মঞ্চে যাবেন বা যেতে পারেন? কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। দিলীপ ঘোষ 21শে জুলাইয়ের মঞ্চে যাবেন মানে এটা যে জীবনেও হতে পারে না, এটা ঠিক না ভুল জানাবেন। অপেক্ষায় থাকলাম, ভালো থাকুন।